আগের ক্লাসের কন্টিনিউশন ধরে ফিরে আসি নির্দিষ্ট জায়গায়। আমি যেটা বলছিলাম যে এই যে ধরো মনেরা আর ওপর দিকে প্ল্যান্টি ফাঞ্জাই এবং অ্যানিমেলিয়া, এই দুটোর মাঝখানের জায়গাটাকে দেখো ফাঁকা জায়গা। নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কি হবে? এখানে অবশ্যই প্রোটিস্টা। তাহলে আমরা একটা জিনিস যারা আমরা মনেরাটা আগের সপ্তাহে পড়েছি বা আগের এপিসোডে পড়েছি, তা আমরা একটা জিনিস ডিডিউস করতে পারি এর থেকে, যে মনেরার মাথায় আছে তার মানে মনেরার থেকে উন্নত, আবার এইগুলোর নিচে আছে তার মানে এইগুলোর থেকে অনুন্নত। তার মানে আমরা খুব সহজেই বলতে পারি মনেরা আর ওপর দিকের প্ল্যান্টি ফাঞ্জাই বা অ্যানিমেলিয়ার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে তাদের ইন্টারমিডিয়েট হচ্ছে এই প্রোটিস্টিয়ান গ্রুপ। কেন স্যার ইন্টারমিডিয়েট বললেন বা মধ্যবর্তী বললেন কেন? তার কারণ হচ্ছে দেখো মনেরার সবচেয়ে ইউনিক ক্যারেক্টারিস্টিক্সটা কি? মনেরা বললেই সবচেয়ে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এককোষী প্রোক্যারিওটিক যুক্ত জীব। আমরা জানি এটাকে হচ্ছে ইউনিসেলুলার বাট প্রোক্যারিওটিক, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ সমন্বিত মাইক্রোবস, যার মধ্যে ব্যাকটেরিয়া পড়ছে। ঠিক আমরা প্রোটিস্টায় যখন পড়ব তখন কিন্তু আর আদি নিউক্লিয়াস যুক্ত নয়, বরং ইউক্যারিওটিক নিউক্লিয়াস যুক্ত। এবং আমি বলেছিলাম আগের সপ্তাহে এবং প্রথম দিনের এই চ্যাপ্টার শুরুতে বলেছিলাম, উচ্চ মাধ্যমিকে ক্লাস 11-এর পরীক্ষায় প্রায়শই দেওয়া হয় মনেরা এবং প্রোটিস্টার মধ্যে পার্থক্য উল্লেখ করো। 5 নম্বর প্রশ্নে ছাপা হবে এই প্রশ্নটা যদি আসে, মনেরা এবং প্রোটিস্টার মধ্যে পার্থক্য উল্লেখ করো, মেক ডিফারেন্সেস ইন বিটুইন মনেরা অ্যান্ড প্রোটিস্টা। মনেরা তাহলে কি? মনেরা হচ্ছে এককোষী প্রোক্যারিওটিক যুক্ত জীব, আর প্রোটিস্টা কি? এককোষী ইউক্যারিওটিক যুক্ত জীব। আর এটা কিসের ভিত্তিতে ভাগ করা হলো? এটা নিউক্লিয়াসের ভিত্তিতে ভাগ করা হলো। এছাড়াও আমরা জানি যে মনেরার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন দ্বারা কোষ প্রাচীর নির্মিত থাকে, মিউকোপলিস্যাকারাইড বা মিউকোপেপটাইড এইগুলো দ্বারা থাকে, মেসোজোম থাকে, তাছাড়া নিউক্লিয়েডের উপস্থিতি দেখা যায়, যেহেতু আদি নিউক্লিয়াস যুক্ত প্লাজমিড দেখা যায়, সেগুলো আমরা সব পড়ে এসেছি ব্যাকটেরিয়ার দেহের মধ্যে দেখা যায়। কিন্তু ওয়্যারাস প্রোটিস্টিয়ান বডিতে কিন্তু এইগুলো অ্যাবসেন্ট। ক্লাসিক এক্সাম্পল এটা দেখানো আছে, তোমরা এতদিনে জেনে গেছো এটা কিসের ছবি? এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাসের ছবি। এই ক্ল্যামাইডোমোনাস কিন্তু প্রোটিস্টার মধ্যে পড়ে। আরও একটা তোমাদের অতি পরিচিত জীব আছে এই গ্রুপের মধ্যে, ইউগ্লিনা তো আছে, ইউগ্লিনা ছাড়াও আছে অ্যামিবা, তোমাদের অতি পরিচিত অ্যামিবা। অ্যামিবা কিন্তু এই গ্রুপের মধ্যে পড়ছে, যার তোমরা জানো অ্যামিবার দেহ কোনো ইররেগুলার শেপ, অর্থাৎ কোনো আকার থাকে না, অর্থাৎ অনিয়তাকার একটা শেপ। এই অ্যামিবা কিন্তু এই প্রোটিস্টা গ্রুপের মধ্যেই পড়ে। অ্যামিবা বলো, ইউগ্লিনা বলো, তারপর তোমার এই যে ক্ল্যামাইডোমোনাস, এগুলো কি সব ফটোসিনথেটিক অর্গানিজম, মানে এরা সালোক সংশ্লেষে সক্ষম। তোমরা দেখতে পারবে বিভিন্ন ধরনের প্রোটিস্টা জীব এবং বিশেষ করে ইন্টারমিডিয়েট অ্যালগি, সেইগুলোকেও আমরা এখানে দেখতে পাবো। যেমন ধরো প্যারামেশিয়াম আছে লিভিং অর্গানিজম, প্রাণী হিসাবে এককোষী ইউক্যারিওটিক নিউক্লিয়াস যুক্ত জীব হিসাবে। তাছাড়া আছে পেরিডিনিয়াম আছে, আমি বললাম অ্যামিবা। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জীব যারা প্রোটিস্টা গ্রুপের মধ্যে পড়ে। যেমন আছে ক্ল্যামাইডোমোনাস, একটু আগেই বললাম, এবং ছবিটাও আঁকা আছে। এবং এগুলো চিনবে কি করে? চেনবারও সহজ উপায় আছে। দেখো ক্ল্যামাইডোমোনাস চেনবার সহজ উপায় হচ্ছে, এখানে লাল মতো একটা অংশ আছে বোতামের মতো, এটাকে বলা হয় পাইরিনয়েড গ্র্যানিউলস। এই পাইরিনয়েড তোমাদের ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল এইসব জিনিস কিন্তু লাগবে। পাইরিনয়েড দানা, এই পাইরিনয়েড দানা কিন্তু ক্ল্যামাইডোমোনাসের দেহে থাকে, এবং এরা তো নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাই এরা হচ্ছে সালোক সংশ্লেষকারী জীব, অর্থাৎ ফটোসিনথেটিক লিভিং অর্গানিজম। ফটোসিনথেটিক প্রোটিস্টা আমরা দেখব, প্রোটিস্টার মধ্যে বিভিন্ন ভাগ আছে। তো যাই হোক, আমরা এই প্রোটিস্টা ব্যাপারটা কোত্থেকে এসছে একটু জেনে নিই। এটা মেনলি এই গ্রিক শব্দ প্রোটিস্টস থেকে এসছে। এই প্রোটিস্টা, দ্য টার্ম প্রোটিস্টা derived from প্রোটিস্টস। এরপরে যেটা আমরা দেখব, এই আর্নস্ট হ্যাকেল, আমাদের অতি পরিচিত নাম আর্নস্ট হ্যাকেল। তোমরা এনার নাম শুনেছিলে ইকোলজির ক্ষেত্রে, এনার নাম শুনেছিলে তোমরা বায়োজেনেটিক সূত্রের আবিষ্কর্তা হিসাবে। এই শব্দটা প্রথম প্রবর্তন করেন। তাহলে এই যে প্রোটিস্টা বা প্রোটিস্টস থেকে যেটা এসছে, এর অর্থ হচ্ছে প্রথম বা আদিম, যেটা প্রথম ইন্ট্রোডিউস করেন আর্নস্ট হ্যাকেল।
এই আর্নস্ট হেকেল এটা ইন্ট্রোডিউস করেন। এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বাট নট ফর এইচএস অর ক্লাস 11। এরপরে আমরা যেটা চলে আসব, আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে মনেরার থেকে জাস্ট উন্নত, মনেরা যে ব্যাকটেরিয়া জীব তার থেকে উন্নত হচ্ছে এই প্রোটিস্টস বা প্রোটিস্টা। এরপরে আমরা এর একটু ক্যারেক্টার সম্বন্ধে জেনে নিই। তাহলে নিউক্লিয়াসটা কেমন, আমি যদি এক এক করে পয়েন্ট করে বলি, তোমরা খাতায় নোট ডাউন করবে যে এই পয়েন্টগুলোর ভিত্তিতে কি কি ক্যারেক্টার দেখা যায়। যেমন নিউক্লিয়াসটা কীরকম না ইউক্যারিওটিক প্রকৃতির। তাহলে আদর্শ নিউক্লিয়াস, আদর্শ নিউক্লিয়াস মানে যে সকল নিউক্লিয়াসে 4টি অংশ দেখা যায়, পর্দা ঘেরা অর্থাৎ নিউক্লিয় পর্দা থাকবে, নিউক্লিয় প্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে, আর নিউক্লিয়ার জালিকা বা নিউক্লিয় জালিকা থাকবে, যার থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। সেই আদর্শ নিউক্লিয়াস দেখা যাবে। আবার দেখো, এই যে বলছিলাম একটু আগে প্যারামেশিয়াম, আমরা আগে পড়েওছি প্যারামেশিয়ামের বডিটা কিরম দেখতে হয়, স্লিপার অ্যানিমাল কিউলি বলা হয়। আমি বলেছিলাম এরকম জুতোর মতো দেখতে হয়। এর গায়ে কি থাকে, সিলিয়া থাকে, সেই জন্য সিলিও ফোরার মধ্যে পড়ে, অবশ্যই প্রোটিস্টিয়ান গ্রুপ। এবং এর মধ্যে আমরা অদ্ভুতভাবে দেখব 2 ধরনের নিউক্লিয়াস দেখা যায়। একটা হচ্ছে বড় আকারের নিউক্লিয়াস যেটাকে বলা হয় ম্যাক্রোনিউক্লিয়াস, আর একটা ছোট আকারের নিউক্লিয়াস যাকে বলবে মাইক্রোনিউক্লিয়াস। এই ম্যাক্রোনিউক্লিয়াস মাইক্রোনিউক্লিয়াস সমন্বিত সিলিওফোরা গ্রুপের মধ্যে পড়ে প্যারামেশিয়াম। এটা কিন্তু এই প্রোটিস্টার মধ্যে, প্রোটিস্টারই অন্তর্ভুক্ত একটা জীব। এছাড়া আর কি দেখা যায়, প্যারামাইলন বডি। এই প্যারামাইলন বডি কিন্তু অবশ্যই আমরা দেখব কার মধ্যে আছে না এই ক্লামাইডোমোনাসের মধ্যে আছে। প্যারামাইলন বডি আছে, ইউগ্লিনার মধ্যে আছে, ইউগ্লিনার মধ্যে প্যারামাইলন বডি আছে। তোমরা যদি বইতে ইউগ্লিনার ছবি দেখে থাকো তাহলে দেখতে পাবে যে ইউগ্লিনার দেহের মধ্যে প্যারামাইলন বডি থাকে, বেশ কিছু দানাদার যেখানে সঞ্চিত খাদ্যবস্তু থাকে। অর্থাৎ ইউগ্লিনার দেহটা কীরকম হয়, এইরকম টাইপের হয়। আমরা জানি ইউগ্লিনার দেহ এরকম ফ্লাজেলেটেড অর্গান থাকে, এরকম চাবুকের মতো একটা স্ট্রাকচার থাকে, এটা হচ্ছে ইউগ্লিনা। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। এই ইউগ্লিনার ক্ষেত্রে কি থাকে না প্যারামাইলন বডি। প্যারামাইলন বডিটা আমি দেখিয়ে দিই তাহলে। ইউগ্লিনার মধ্যে ধরো এইরকমভাবে কিছু এরকম গহ্বর বা দানাদার অংশ থাকে, যার মধ্যে বলছে সঞ্চিত খাদ্যবস্তু স্টোরড হিসাবে থাকে, স্টোরড ফুড মেটেরিয়ালগুলো থাকে। তাহলে আমরা দেখলাম প্যারামাইলন বডির উপস্থিতি ইউগ্লিনার মধ্যে পাওয়া যায়। তারপরে ধরো ফ্লাজেলার উপস্থিতি, এইগুলো দেখা যায়। এছাড়া আমরা প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে এমন কিছু জীব আছে যাদের খুব অদ্ভুত দেখতে, 2টো কাপের মতো শেপের স্ট্রাকচার দিয়ে তৈরি, এপি ভালভ এবং হাইপো ভালভ দিয়ে তৈরি হয়। এইগুলো কাদের ক্ষেত্রে দেখা যায়, পেরিটিনিয়াম, ওইগুলোর ক্ষেত্রে দেখা যায়। তোমাদের বইতে ছবি দেওয়াও আছে নিশ্চয়ই। এগুলো ডাইনোফ্লাজেলেটসের মধ্যে পড়ে, প্রোটিস্টিয়ান শৈবালের মধ্যে পড়ে। পেরিটিনিয়াম, পেরিটিনিয়াম, সেরাটিয়াম, নকটিলুকা, গ্লিনোডিয়াম, এইগুলো বা গ্লিনোডিয়াম এইগুলো বলে। এগুলো কোথায় দেখা যায় তাহলে বললাম পেরিটিনিয়ামের দিকে। কি দেখা যায় আমি একটা ছবি দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো ওপর দিকে এইরকম একটা কাপ টাইপের জিনিস, আবার নিচের দিকে একইভাবে এইরকম আর একটা কাপ টাইপের জিনিস, আর এখান দিয়ে এরকম ডাইনো, ডাই মানে কি, ডাই মানে 2টো, ভেরি গুড, ডাই মানে 2টো, তাহলে ডাইনো ফ্লাজেলেটস। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডাইনো ফ্লাজেলেটস মানে হচ্ছে 2টো ফ্লাজেলেটেড স্ট্রাকচার থাকবে। দেখো 2টো ফ্লাজেলের মতো, একটা ওপর দিকে একটা নিচের দিকে বেরিয়ে এসছে। আর এটা কিরকম কাপ শেপের স্ট্রাকচার, ওপর দিকে একটা ভালভ আছে, নিচের দিকে একটা ভালভ আছে। ওপরেরটাকে বলে এপি ভালভ আর নিচের দিকেরটাকে বলে হাইপো ভালভ। এইগুলো কার মধ্যে পড়ে, এগুলো সব হচ্ছে ফটোসিনথেটিক প্রোটিস্টা বলা যেতে পারে। ফটোসিনথেটিক প্রোটিস্টা, ফটোসিনথেটিক অ্যালগির মধ্যে পড়ে, যেমন ডাইনোফ্লাজেল। আমি সবই পড়াবো এগুলো আস্তে আস্তে, তো আমি যেগুলো জেনারেল ক্যারেক্টারিস্টিক সেগুলো বলে যাচ্ছি। তারপরে আমরা দেখলাম যে এপিথিকা, হাইপোথিকা বা এই যে এপি ভালভ যেটা বললাম, এই এপি ভালভকে আবার কভার করে আছে কে না একটা আবরক। তাহলে অবশ্যই এপি ভালভকে কভার করে থাকে যে আবরক তাকে বলবে এপিথিকা, আর হাইপো ভালভকে কভার করে থাকে যে আবরক তাকে বলবো হাইপোথিকা। হাইপো মানে হচ্ছে নিচে,
আমরা হাইপোথ্যালামাস পড়ে এসেছিলাম আগে, তার মানে থ্যালামাসের নিচে, তাহলে হাইপো শব্দটা যেখানেই থাকবে তার মানে হচ্ছে নিচের দিকে হাইপোভাল্ভ, আর ওদিকে হচ্ছে এপিভাল্ভ বললাম। এপিভাল্ভের ওপরের আবরণকে এপিথিকা, হাইপোভাল্ভের ওপরের আবরণকে হাইপোথিকা বলা হয়। এদের মধ্যে কিন্তু আবার বেশ কিছু অর্গানিজম আছে, যেমন ক্লামাইডোমোনাস যেমন সালোক সংশ্লেষকারী, তেমন আবার এমন কিছু প্রাণী যেমন প্যারামেশিয়াম বলো বা ফাইসারিয়াম বলবো, এদের দেহের মধ্যে, বা ধরো আমি বলতে পারি মেলোসেরা, এরা কিন্তু সালোক সংশ্লেষকারী ক্লোরোফিল কণা থাকলেও অনেকের ক্ষেত্রে আবার আছে যাদের কিন্তু সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ নেই, তারা কিন্তু ক্লোরোফিল বিহীন, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত তাদের ক্ষেত্রে, যেমন বললাম ফাইসারিয়াম তাদের ক্ষেত্রে। এদের মোটিলিটির জন্য বা গমনাঙ্গ হিসাবে আমরা জানি সিলিয়া বা ফ্লাজেলা দেখা যায়। সিলিয়া যেমন আমি এখানে এঁকে রেখেছি প্যারামেশিয়াম, আবার ফ্লাজেলা এঁকে রেখেছি ইউগ্লিনা, তার মানে এদের গমনাঙ্গ সিলিয়া ফ্লাজেলা। এছাড়াও আমরা দেখব অ্যামিবা, অ্যামিবা তো এই গ্রুপের মধ্যেই পড়ে, অ্যামিবার ও গমনাঙ্গ হচ্ছে ক্ষণপথ বা সিউডোপোডিয়া। ভেরি গুড, তাহলে সিউডোপোডিয়া বা গমনাঙ্গ, সিউডোপোডিয়া বা এই গমনাঙ্গটা কার? অ্যামিবা। সুতরাং আমরা আবার দেখব প্লাজমোডিয়াম, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ম্যালেরিয়ার জীবাণু হিসাবে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়ামের কিন্তু কোনো গমনাঙ্গই নেই, কিন্তু এই প্লাজমোডিয়ামও এই গ্রুপের মধ্যে পড়ে, অর্থাৎ এই প্রোটিস্টা গ্রুপের মধ্যে পড়ে। তার মানে আমরা কি কি জানলাম? প্লাজমোডিয়াম জানলাম, অ্যামিবা জানলাম, প্যারামেশিয়াম জানলাম, ইউগ্লিনা জানলাম, ক্লামাইডোমোনাস জানলাম, পেরিডিনিয়াম জানলাম, গ্লিনোডিয়াম জানলাম, জাইনোফ্লাজিলিসের মধ্যে পড়ে। এরা সবাই হচ্ছে প্রোটিস্টা গ্রুপের মধ্যে পড়ে। প্রোটিস্টা কারা? না মোনেরা, আর ওপর দিকে হায়ার অর্গানিজমগুলোর মাঝামাঝি। তার মানে আমরা বলতে পারি মোনেরার থেকে উন্নত, কিন্তু প্ল্যান্টিফাঞ্জাই বা অ্যানিমেলিয়ার থেকে অনুন্নত, তারাই হচ্ছে প্রোটিস্টা গ্রুপের মধ্যে পড়ে। বুঝতেই পারছো, প্রোটো মানে আদি, প্রোটিস্টা সেখান থেকে এসছে, বাট ইট ইজ মোর ডেভেলপ দ্যান অফ মোনেরা গ্রুপ। তারপরে আমরা চলে আসতে পারি কোথায়? আমরা চলে আসতে পারি হচ্ছে ধরো প্রোটোপ্লাজমের ক্ষেত্রে। প্রোটোপ্লাজমের ক্ষেত্রে হালকা একটা আবরণ দেখা যায়, একে পেলিকেল বলে। বলেই দিয়েছে নিউক্লিয়াসটা আদর্শ প্রকৃতির, ইউক্যারিওটিক প্রকৃতির, তার লিখে রাখতে পারো নিউক্লিয়াসের রেসপেক্টে আদর্শ প্রকৃতির নিউক্লিয়াস দেখা যায়। সঞ্চিত খাদ্যবস্তু, যেমন প্যারামেশিয়ামের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য গহ্বর আছে। এছাড়া আছে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, যেটা বাংলায় বলা হয় সংকোচী গহ্বর। সংকোচী গহ্বর, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এক্সক্রিশনে হেল্প করা, মানে রেচনে সাহায্য করা। আরে বাবা, একটা প্রাণীটার তো রেচন করা দরকার। আমরা যেরকম রেচন পদার্থ হিসাবে নাইট্রোজেনাস অপ্রয়োজনীয় দূষিত পদার্থ বার করে দিই, তেমন কোনো একটা প্রাণীর বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেন গঠিত রেচন পদার্থগুলোকে তো বার করে দিতে হবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা প্যারামেশিয়ামের ক্ষেত্রে বলছি সংকোচী গহ্বর, ইংলিশে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। গমনাঙ্গ হিসাবে বলে দিয়েছি ফ্লাজেলা, ক্ষণপথ, সিলিয়া। এদের পুষ্টি কেমন? দেখো, এরা বেসিক্যালি কিন্তু পরজীবী এবং পরভোজী, বেশিরভাগ কিন্তু প্যারাসাইটস আছে, তাই এদের আমরা বলতে পারি হলোজোয়িক পুষ্টি আছে। আবার যাদের দেহে ক্লোরোফিল আছে, ফর এক্সাম্পল এই যে ক্লামাইডোমোনাস, দেখো সবুজ রং দিয়ে, সেই জন্য আমি এঁকেছি, কারণ এদের দেহে ক্লোরোফিল আছে, ক্লোরোপ্লাস্টিড আছে। ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্টিড থাকবে, এই যে এই পুরো স্ট্রাকচারটা সবুজ বর্ণের দেখানো আছে। এখানে সেন্ট্রিওল আছে, এখানে যেহেতু প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে তাই সেন্ট্রিওল আছে। এইগুলো বুঝতে পারছো মাইটোকন্ড্রিয়া, এইগুলো বুঝতে পারছো গলগি বডি, এটা বুঝতে পারছো ইউক্যারিওটিক নিউক্লিয়াস, বিভিন্ন অনুনালিকা আছে। এই জিনিসগুলো বা সংকোচী গহ্বর, এই কী বলে খাদ্যবস্তু সঞ্চয়ের জন্য গহ্বর আছে, ফুড ভ্যাকুয়ালস আছে। সুতরাং এইগুলোর দ্বারা আমরা বলতে পারি যে কিছু কিছু জীব প্রোটিস্টার মধ্যে অন্তর্গত যারা কিনা স্বভোজী, অর্থাৎ ক্লোরোফিল যাদের ক্ষেত্রে আছে তারাই হচ্ছে স্বভোজী বা অটোট্রফিক নিউট্রিশন ডিল করে। আর যাদের ক্ষেত্রে ক্লোরোফিল নেই তাদের ক্ষেত্রে হচ্ছে হলোজোয়িক পুষ্টি সম্পন্ন করে, অর্থাৎ তারা পরভোজী, অন্য জীবের উপর ডিপেন্ড করে। এছাড়া এদের মধ্যে আবার কিছু মৃতজীবী জীব আছে, যেমন ফাইসারাম। ফাইসারাম হচ্ছে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন ডিল করে, অর্থাৎ পচা গলা জৈব বস্তু থেকে তারা খাদ্য গ্রহণ করে থাকে, সেই জন্য তারা হচ্ছে কি মৃতজীবী। আর পরজীবী কারা? প্যারাসাইটিক ইন নেচার, সেটা হচ্ছে মেনলি তোমরা নিশ্চয়ই নাম শুনেছো এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হচ্ছে আমাশা রোগ সৃষ্টিকারী আদ্য প্রাণী। আসলে এই জগৎটাকে বাংলায় বলা হয় আদ্য প্রাণীদের জগৎ। যেমন মনেরাটাকে ব্যাকটেরিয়ার জগৎ বলা হয়, এইটাকে বলা হয় আদ্য প্রাণী, বাংলায় বলা হয় আদ্য প্রাণীদের জগৎ।
এবং এর মধ্যে আমরা কি দেখতে পেলাম না ওই যারা ধরো পরজীবী প্যারাসাইটিক মোড করে প্লাজমোডিয়াম পরজীবী, অর্থাৎ মানুষের দেহের মধ্যে মশার থেকে মানুষের দেহের মধ্যে প্রবেশ করছে, দিয়ে ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে আনছে, তারা কি প্লাজমোডিয়াম। তাহলে এটা তো পরজীবী, এরা নিজেরা বাঁচতে পারে না, অন্যের দেহের অর্থাৎ যাকে বলে হোস্ট বডি মানে পোষক দেহের মধ্যে ঢুকে গিয়ে খাদ্য গ্রহণ করে, সেই জন্য তারা পরজীবী পুষ্টি সম্পন্ন করে। এছাড়া হচ্ছে মিথজীবী, গিভ অ্যান্ড টেক পলিসি, আমি বলেছিলাম সিম্বায়োটিক রিলেশনশিপ, যেমন তোমরা তার মধ্যে পড়ে এসছো ক্লাস 10 রাইজোবিয়ামের কথা পড়ে এসছো, গিভ অ্যান্ড টেক পলিসি, ওই মটর বা সিংহগোত্র উদ্ভিদের মূলে বসবাস করে এবং নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। সুতরাং মিথজীবী পুষ্টি সম্পন্নকারী বিভিন্ন ব্যাকটেরিয়া এই গ্রুপের মধ্যেই পড়ছে, বা আমরা বলতে পারি ব্যাকটেরিয়া বলবো না, আদ্যপ্রাণী। যেমন এই যে এন্টামিবা হিস্টোরাইটিকা বললাম পরজীবী পুষ্টি সম্পন্ন করে, আমাশা রোগ সৃষ্টিকারী আদ্যপ্রাণী। আমাদের বডিতে যে আমাশা হয় মানে আমাদের দেহে যে আমাশা রোগ সৃষ্টি হয় তার জন্য যে প্যাথোজেনটা যেটা দায়ী সেটার নাম হচ্ছে এন্টামিবা হিস্টোরাইটিকা। অন্যদিকে মিথজীবী পুষ্টি সম্পন্নকারী জুফ্ল্যাজেলেটসের একটা উদাহরণ দেওয়া যেতে পারে ট্রাইকোনিম্ফা। এইটা কোথায় থাকে? উই পোকার নাম শুনেছো তোমরা, উই পোকা কাটে উই, সেই উই পোকার অন্ত্রের মধ্যে থাকে ট্রাইকোনিম্ফা বলে এক ধরনের জুফ্ল্যাজেলেটস। মিক্সোট্রফিক আছে এক ধরনের পুষ্টি, যার ক্ষেত্রে আমরা দেখব কোনো প্রোটিস্টটা কী করে একই সঙ্গে একাধিক প্রকৃতির পুষ্টি পদ্ধতি সম্পর্ক করে, মিক্সিং টাইপ, সেই জন্য মিশে গেছে অনেক ধরনের পুষ্টি একাধারে সম্পন্ন করে। যখন তাদের ফেভারেবল কন্ডিশন হয় তখন তারা হয়তো মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে, স্যাপ্রোফাইটিক নিউট্রিশন ডিল করে, কখনো তারা মিথজীবীয় পুষ্টি সম্পন্ন করে, কখনো আবার তারা পরজীবীয় পুষ্টি সম্পন্ন করে বা প্যারাসাইটিক মোড অফ ইন্টারেকশনে হেল্প করে। এবার চলে আসি শ্বসন। শ্বসনের ক্ষেত্রে এদের ক্ষেত্রে যেহেতু আমরা ক্লামাইডোমোসকে দেখানো হচ্ছে দেখো মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে মাইটোকন্ড্রিয়া থাকা মানে তোমরা ক্লাস 9-এ একটু আধটু পড়ে এসছো মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবাত শ্বসন সম্পন্ন হয়, অর্থাৎ এরোবিক রেসপিরেশন। এরোবিক রেসপিরেশন বা সবাত শ্বসনের জন্য কি লাগে? নির্দিষ্ট একটা শ্বসন বস্তু লাগে যেটা অক্সিডাইজড হয়ে যায়, অক্সিডাইজ বা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এইগুলো এবং শক্তি, নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে। এরপরে কি আসছি? এরপরে আসছি ব্যাকটেরিয়া বলছি এই প্রোটিস্টার জনন। প্রোটিস্টার জননের মধ্যে আমরা এখানে দেখব অযৌন জনন এবং যৌন জনন মেনলি। অযৌন এবং যে সকল প্রাণীর নাম বলেছি বা যে সকল আমি জীবের নাম বললাম তাদের মধ্যে থেকেই তোমরা বুঝতে পারবে, যেমন ধরো এই অ্যামিবা, এই যে ছবিটা আঁকা আছে, অ্যামিবা কখনো দেখা যাচ্ছে এইরকমভাবে আড়াআড়ি বিভাজন হচ্ছে, অর্থাৎ এরকমভাবে মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, অর্থাৎ এরকম হতো ঠিক ব্যাপারটা এইরকম দেখতে লাগছে। যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটাও ডাম্বেল আকৃতির হয়ে ভেঙে যাচ্ছে, অর্থাৎ এইরকমভাবে ভেঙে যাচ্ছে। সেটা আস্তে আস্তে বুঝতেই পারছো মাঝখান দিয়ে কেটে দুটো অপত্য বা দুটো ডটার অ্যামিবার সৃষ্টি করছে। সুতরাং আমরা দেখতে পেলাম মাঝখান থেকে নিউক্লিয়াসটা ভেঙে গেল এবং দুটো আলাদা আলাদা অ্যামিবা তৈরি হলো। তাহলে এটা কি আড়াআড়ি বিভাজন। আবার আমরা যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখেছি দ্বিবিভাজন বা বাইনারি ফিশন, এদের ক্ষেত্রেও দেখা যায় বাইনারি ফিশন। প্যারামেশিয়ামের ক্ষেত্রে আড়াআড়ি বিভাজন দেখা যায়, ট্রান্সভার্সলি দেখা যায়, আবার বহু বিভাজন দেখা যায়। আমরা এটা পড়বো প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। প্লাজমোডিয়ামের যে সাইটোপ্লাজমটা থাকে তাদের নিউক্লিয়াসগুলো বহুবার বিভাজিত হয়, এবং যেমন আমরা এন্টামিবার ক্ষেত্রে এটা পাবো অ্যামিবিউলি তৈরি করে। অ্যামিবিউলি মানে অপত্য এন্টামিবা বা অপত্য অ্যামিবা অনেকগুলো। কিরম ব্যাপারটা বলো তো না, ঠিক ধরো এখানে একটা প্লাজমোডিয়ামের ছবি আমি আঁকলাম, এনসিস্টমেন্ট দশায় আছে, মানে এই যে আমাদের বডিতে যখন এন্টামিবা হিস্টোলাইটিকা যখন থাকে, আমাশা রোগ সৃষ্টিকারী আদ্যপ্রাণী, ওরা কিন্তু আমাদের উৎসেচক দ্বারা ধ্বংস হয়ে যাওয়ার কথা, শুধু অ্যান্টিবায়োটিক না, আমাদের বিভিন্ন যে প্রোটিওলাইটিক উৎসেচকগুলো আছে, প্রোটিন পরিপাককারী উৎসেচক আছে, সেইগুলো দিয়ে কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু কেন ধ্বংস হচ্ছে না? কারণ ওদের বাইরে একটা গার্ড ওয়াল আছে। এই যে দেখো দুটো লেয়ার, এই বাইরেরটা হচ্ছে গার্ড ওয়াল, ওদেরকে প্রোটেক্ট করছে। আমাদের বিভিন্ন পরিপাককারী উৎসেচকগুলো যেগুলো ওদেরকে ধ্বংস করে দিতে পারে সেগুলো কিন্তু ধ্বংস করতে পারছে না, কারণ এই প্রোটেকশনটার জন্য। অথচ ওরা দিব্যি কিন্তু আমাদের পেটের মধ্যে বা আমাদের অন্ত্রের মধ্যে, ক্ষুদ্রান্ত্রের মধ্যে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে বিভিন্ন লেশন বা উন্ড তৈরি করে চলেছে। পরবর্তীকালে কিন্তু অনেক সময় আলসারও তৈরি করতে পারে। অতিরিক্ত পরিমাণ আমাশা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হয় অ্যামিবায়াসিস
রোগ, সেই অ্যামিবায়াসিস রোগ কিন্তু তৈরি করে। এদের মধ্যে কি আছে, অসংখ্য নিউক্লিয়াস আছে। সেই নিউক্লিয়াসগুলো কি হয়, উপযুক্ত পরিবেশে বা ফেভারেবল কন্ডিশনে বিভাজিত হয়। এই নিউক্লিয়াসগুলো কার মধ্যে আছে, সাইটোপ্লাজমের মধ্যে আছে। ব্যাপারটা কিরম হয় বলো তো, উপযুক্ত পরিবেশের মধ্যে এইগুলো আলাদা আলাদাভাবে পার্টিশন হয়ে যায়। এইগুলো এক একটা, দেখো এইটা যদি মাতৃ এন্টামিবা হয় তাহলে এইগুলোর থেকে আরও অনেকগুলো এন্টামিবা তৈরি হতে পারে। মানে কিনা ময়দার সেই বা আটা মাখে যেমন লেচি তৈরি হয়, আটা মাখার সময় ঠিক তেমন একটা বড় তালের থেকে অনেকগুলো ছোট ছোট লেচি তৈরি করা যায়, ঠিক তেমনিভাবে মাঝখান থেকে অনেকগুলো নিউক্লিয়াস সমেত সাইটোপ্লাজম সমন্বিত অনেকগুলো এরকম আলাদা আলাদা করে অ্যামিবিউলি গঠন করতে পারে। এটা হচ্ছে বহু বিভাজন বা মাল্টিপল ফিশনের মধ্যে পড়ে যায়। এই প্রক্রিয়া তাহলে আমরা দেখব যে বহু বিভাজন পদ্ধতিতে এই প্রোটিস্টারা জনন সম্পন্ন করে, অর্থাৎ অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন ডিল করে। এছাড়া আর কি আছে, যৌন জনন। যৌন জননের ক্ষেত্রে আমরা জানি সিনগ্যামি, আমরা মাধ্যমিকে পড়ে এসেছি। সিনগ্যামির মধ্যে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। আর আরেকটা হচ্ছে সংশ্লেষ বা কনজুগেশন, যেটা প্যারামেশিয়াম করে। একটা টেম্পোরারি টিউব ফর্মেশন হয়, দুটো প্যারামেশিয়াম ওই এত কাছাকাছি দুজনে, ঠিক সেই রকম দুটো প্যারামেশিয়াম কাছাকাছি আসছে এবং তাদের মধ্যে একটা টেম্পোরারি টিউব ফর্মেশন হচ্ছে। এই রকম প্যারামেশিয়াম যাদের মধ্যে এই মাঝখান থেকে টিউব ফর্মেশন হচ্ছে, যে টিউবের মাধ্যমে তারা এই মাইক্রোনিউক্লিয়াস, অর্থাৎ আমরা মজা করে বলতে পারি ইধার কামাল উধার আর উধার কামাল ইধার, সেরকম আর কি। অর্থাৎ এই মাইক্রোনিউক্লিয়াসটাকে এইখানে স্থাপন করে দিল, অর্থাৎ এর মাইক্রোনিউক্লিয়াসটা এদিকে যাচ্ছে আর এর মাইক্রোনিউক্লিয়াসটা এদিকে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, জেনেটিক এক্সচেঞ্জ হচ্ছে। সুতরাং এইভাবে প্যারামেশিয়ামের ক্ষেত্রে সংশ্লেষ বা কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয়। প্রোটিস্টার মধ্যে পড়ছে, তাই আমরা দেখলাম এরা এরকমভাবে জনন সম্পন্ন করতে পারে। একটা প্রশ্ন লিখে রাখো, অটোগ্যামি কি? হোয়াট ইজ অটোগ্যামি? আসলে একই কোষের যে ডিপ্লয়েড যে নিউক্লিয়াস মিওসিস পদ্ধতিতে বিভাজিত যে গ্যামেট সৃষ্টি করে, তার ফলে জাইগোট গঠন হয়। যেমন মেলোসিরা বা ডায়াটামের ক্ষেত্রে দেখা যায়, এক্ষেত্রে দুটো জনন কোষের প্রয়োজন হয়। এইভাবে কি হয় না, নিজে থেকেই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হয় এবং নতুন করে জনন কোষ তৈরি করতে পারে। এটাকে বলা হয় অটোগ্যামি, এবং তারপর মিলিত হয়ে জাইগোট গঠন করে। মেলোসিরার ক্ষেত্রে এই ধরনের জিনিস দেখা যায়। এরপরে যেটা আমরা চলে আসছি, প্রোটিস্টার প্রধান বিভাগসমূহ, মেজর গ্রুপ অফ প্রোটিস্টা।